ওয়েলকাম টু ভিএসসি। ভিএসসি বেলুর মঠের ক্লাসে আজকে প্রত্যেককে স্বাগত জানাই। আমি সুকান্ত স্যার তোমাদের সাথে রয়েছি, বায়োলজির এডুকেটর, বায়োলজি এবং এনভায়রনমেন্টের এডুকেটর। আজকে আমরা বায়োলজি থেকে যে টপিকটা পড়ব, যে টপিকটা ডিসকাশন করব, সেই টপিকটা হচ্ছে একদম বায়োলজির পড়ার প্রারম্ভিক লগ্নেই যে চ্যাপ্টারটা পড়তে হয়, সেই চ্যাপ্টারটা হচ্ছে সাইটোলজি, বা যাকে আমরা সেল বলে থাকি, সেল বা সাইটোলজি যাকে আমরা বলে থাকি। তো সেল বা সাইটোলজি বোঝার আগে আমাদের বেশ কিছু জিনিস বুঝতে হবে। আমরা প্রত্যেককে একটা বাড়িতে থাকি, প্রত্যেককে একটা বাড়িতে থাকি। যে বাড়িটা তৈরি করার প্রথমে যদি আমরা ভাবি যে বাড়িটা কিভাবে তৈরি হয়েছিল, তাহলে আমাদের প্রথমেই যে কথাটা মাথায় আসবে সেই বাড়িটার বেসিক কম্পোনেন্টটা কি ছিল, মেইন উপাদানটা কি ছিল, বা সেই বাড়িটাকে যদি ভাঙতে ভাঙতে সব থেকে ক্ষুদ্রতম জায়গাতে এসে পৌঁছাই, তাহলে আমরা কি পাবো। এই বাড়িটাকে ভাঙতে ভাঙতে সব থেকে ক্ষুদ্রতম জায়গায় যদি আমরা পৌঁছাই, তাহলে আমরা কি পাবো? ইট পাবো, ব্রিক্স পাবো। ঠিক তেমনই তোমরা কেমিস্ট্রিতে পড়েছো অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচারে আমরা কি পড়েছিলাম? এই ভাঙতে 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 যদি আমরা ক্ষুদ্রতম জায়গায় এসে পৌঁছাই, তাহলে আমরা অ্যাটম পাবো, অ্যাটম পাবো। ঠিক তেমনই এই যে আমাদের সুন্দর সুগঠিত দেহের স্ট্রাকচার তৈরি হয়েছে, সুন্দর সুগঠিত যে আমাদের স্ট্রাকচারটা তৈরি হয়েছে, সেই স্ট্রাকচারটা কিভাবে তৈরি হয়েছে, সেই স্ট্রাকচারটা কাদেরকে নিয়ে তৈরি হয়েছে, তাদেরকে অ্যাকুমুলেশন করে তৈরি হয়েছে। সেই স্ট্রাকচারটা যাদেরকে নিয়ে তৈরি করা হয়েছে, যাদেরকে একত্রিত করে তৈরি করা হয়েছে, সেটাই হলো অর্থাৎ কোষ। কি আমাদের এই দেহটাকে ভাঙতে ভাঙতে সব থেকে ক্ষুদ্রতম জায়গায় এসে যদি আমরা পৌঁছাই, তাহলে আমরা সেল পাবো, কোষ পাবো। তার মানে বলা যায় কোষগুলো জুড়ে জুড়েই আমাদের এই স্ট্রাকচারটা হয়েছে। এটা খুব সাধারণ কথা। এখন এই যে সেল বা এই যে কোষ আমরা পেলাম, এখন মজা করে জিজ্ঞাসা করা হয় যে এই যে কোষ আমরা পেলাম, বলো তো আমাদের দেহে কতগুলো কোষ আছে? এর উত্তর বলে, মজা করেই বলে, আমাদের মাথায় যতগুলো চুল আছে। এখন আমার মাথায় চুল গেলেও যাদের অরিজিনালি ব্যাপক চুল আছে, তাদের চুল তো করা যাবে না। বলে আকাশে যতগুলো তারা আছে। এগুলোর কি সঠিক কোনো উত্তর আছে? কিন্তু অরিজিনালি যদি বলা হয় সেল কতগুলো আছে, তাহলে মোটামুটি ভাবে বলা যেতে পারে আমাদের যত ওজন তত লক্ষ কোটি কোষ আছে। ধরো তোমার ওজন 70 কেজি, তাহলে তোমার দেহে 70 লক্ষ কোটি কোষ আছে। এটা মোটামুটি আইডিয়া করা যায়। তাহলে কোষ কি হলো? আমাদের জীবদেহের সব থেকে বেসিক বা ক্ষুদ্রতম ইউনিট, যাকে জুড়ে জুড়ে আমাদের এই সুন্দর সুগঠিত স্ট্রাকচারটা তৈরি হয়। আমাদের আজকের এই জানার বিষয় হচ্ছে কোষ, কোষের বিভিন্ন অংশগুলো রয়েছে, কোষের বিভিন্ন অর্গানেলস রয়েছে। এই সব কিছু নিয়েই আমাদের আজকের এই ক্লাসটা, আজকের এই সেশনটা, বায়োলজির প্রথম সেশন, সেল, দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। চলো শুরু করা। তো প্রথমে আমরা কি জানবো? এই যে সেল বা যে কোষ আমরা যাকে বলছি, এই সেল বা কোষ কেন আমরা একে বলছি? এটা আমাদের একদম একদম আমাদের দেহের কি বেসিক, বা আমাদের দেহের কি স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট, আমরা এটাকে কেন বলছি তার কারণ হচ্ছে আমাদের দেহে আমরা প্রতিদিন যা কাজ করছি, সেই কাজ ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে কোষের মাধ্যমে সংগঠিত হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা কোষ যা কাজ করছে তার সম্মিলিত প্রকাশ আমরা ঘটাচ্ছি। তাই এটা স্ট্রাকচারাল, এটা ফাংশনাল ইউনিট। তাহলে হোয়াই এটা স্ট্রাকচারাল, কেন এটা গঠনগত? তার কারণ আমরা প্রথমেই পড়লাম, এগুলো গঠিত হয়ে হয়ে একত্রিত হয়ে হয়ে আমাদের এই স্ট্রাকচারটা তৈরি হয়েছে। তাই এটা গঠনগত, অ্যাজ ওয়েল অ্যাজ এটা কার্যগত। কার্যগত কেন? এ যা কাজ করছে, এই সেল যা কাজ করছে, আমাদের দেহ সার্বিকভাবে সেই কাজটা করছে। তাই এটা গঠনগত এবং তাই এটা কার্যগত। তাহলে আমাদের দেহকে ভাঙতে 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 যদি সব থেকে ছোট জায়গায় এসে পৌঁছাই, তাহলে আমরা সেলটাকে পাবো। এই হচ্ছে পরিষ্কার কথা। এখন সাইটোলজি, আমরা এটা দেখব ইংরাজিতেও এসএসসি তে খুব প্রশ্ন আসে যে অর্নিথোলজি কোন সম্পর্কে পড়াশোনা। এই যে লজি, LOGY, এই লজি শব্দের অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান, বিশেষ জ্ঞান। তো যে বিষয়ে বিশেষ জ্ঞান, সেই বিষয়ের সঙ্গে লজি কথাটাকে জুড়ে দিতে হবে। তাহলে সাইটোলজি মিন্স বিশেষ জ্ঞান কার সম্পর্কে? সাইটো। সাইটো কথাটা এসেছে ফ্রম দ্য টার্ম সেল, সাইটোলজি।
তাহলে সেল সম্পর্কে বিশেষ জ্ঞান যেখানে হয় সেই বিষয়টাই হলো সাইটোলজি। ওকে, এরপর একটা ব্রিফ হিস্ট্রি দেওয়া আছে। ব্রিফ হিস্ট্রি মানে কি, এই যে সেলের যে বিষয়টা, যেমন বলে না যে আমরা ইতিহাসকে কখনো অস্বীকার করতে পারি না, সৃষ্টিকে জানতে হলে স্রষ্টাকে জানা অতি প্রয়োজনীয়, তেমনই ঠিক তেমনই এই সেল যখন জানবো, সেলের পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে, সেলের পিছনে যা গল্প আছে, সেল আবিষ্কার নিয়ে যা গল্প আছে, সেটা জানবো না এটা কিভাবে সম্ভব? তাই সেই গল্পকে আমাদের জানা, সেই গল্পই আমাদের আলোচ্য। দ্যাট ইজ দ্য হিস্ট্রি অফ সেল। সেলের আবিষ্কারের পিছনে যে হিস্ট্রিটা আছে, যে গল্পটা আছে, সেই প্রথম কথা, গল্পের শুরু কি আবিষ্কার থেকে, কি আবিষ্কার করেছে। তো এই সেলের আবিষ্কার বা সেল যিনি আবিষ্কার করেছেন, সেই ভদ্রলোককেই বলা হয় সেলের বাবা, সেল তত্ত্বের জনক, ফাদার অফ সাইটোলজি। ঠিক কে আবিষ্কার করেছিলেন? রবার্ট হুক। এ কথা ঠিক। তিনি যে কোষ আবিষ্কার করেছেন সেই কোষ ছিল মৃত কোষ। এখন বাচ্চা জন্ম নিয়েছে, সে বাচ্চা মৃত হলেও তার পিতা যে সেই তো পিতা, সে বাচ্চা জীবিত হলেও তার পিতা যে সেই তো পিতা। তাই মৃত হোক জীবিত হোক, এই সেলের আবিষ্কর্তা যিনি, বা সেল কথাটা যিনি প্রথম দিয়েছিলেন বা বলেছিলেন, সেই ভদ্রলোক যে সেল আবিষ্কার করেছিলেন সেটা ছিল মৃত কোষ, কিন্তু তিনি যেহেতু কথাটা বলেছেন, টার্মটা দিয়েছেন, তাই সেল তত্ত্বের তিনি জনক। তিনি কে? তিনি আর কেউ নন, তিনি রবার্ট হুক, ফাদার অফ সাইটোলজি, কোষ তত্ত্বের জনক। ঠিক আছে, তিনি কোথা থেকে আবিষ্কার করেছিলেন? দেখবে আগে ওই হোমিওপ্যাথি ওষুধে যে কর্ডটা লাগানো থাকতো, মিনস যে ছিপটা লাগানো থাকতো, ওটা একটা গাছের ছাল থেকে তৈরি হতো। তাহলে গাছের ছাল থেকে তৈরি হতো মানে এ একটা সময় লিভিংই ছিল, একটা সময় লিভিং ছিল। এখন হয়তো লিভিং নেই, এখন মৃত হয়ে গেছে, একটা সময় লিভিং ছিল। তো এবার এই গাছের ছালটার মধ্যে তিনি দেখলেন কি, তিনি দেখলেন মৌমাছির যেমন চাক বা কুঠুরি কুঠুরি করে থাকে না, এরকম এরকম তিনি দেখতে পেলেন আর কি, যে মৌমাছির চাকের মতো এগুলো কি যেন রয়েছে, এরকম রয়েছে। এইগুলোকেই তিনি নাম দিলেন কি, এগুলোকে তখন তিনি নাম দিলেন যে দিস ইজ কল্ড সেল, এগুলোই হলো কোষ, এগুলোই হলো। পরবর্তীকালে এই এই ভদ্রলোক যেটা আবিষ্কার করেছিলেন, অবশ্যই সেই কোষটা কি ছিল? সেই কোষটা মৃত কোষ ছিল, সেই কোষটার মধ্যে প্রাণ ছিল না, প্রাণ ছিল না। পরবর্তীকালে যেটা আবিষ্কার হয়েছে সেখানে প্রাণ পাওয়া গেছে, যেখানে প্রাণ পাওয়া গেছে সেটার ভদ্রলোকের নাম ছিল কি? সেই ভদ্রলোকের নাম ছিল লেভেন হুক। তিনি তার সিম্পল মাইক্রোস্কোপ, পরীক্ষায় এটাও প্রশ্ন আসে, হু ডিসকভার্ড সিম্পল মাইক্রোস্কোপ, সিম্পল মাইক্রোস্কোপ আবিষ্কার করে প্রথম লিভিং বা জীবন্ত কোষ কে দেখলেন? প্রথম লিভিং সেল দেখলেন, প্রথম জীবন্ত কোষ যিনি দেখেছিলেন সেই ভদ্রলোকই হলেন লেভেন হুক। তাহলে যদি বলে হু ডিসকভার্ড লিভিং সেল ফার্স্ট টাইম, লেভেন হুক। আর যদি বলে হু ডিসকভার ডেড সেল বা হুজ দ্য ফাদার অফ সাইটোলজি, কোষতত্ত্বের জন্য প্রথম সেল টার্মটা কে দিয়েছিলেন, সবকিছুটাই রবার্ট হুক। দিস ইজ কল্ড হিস্ট্রি। তাহলে দেখো খুব ভালো করে, একজন কোষ আবিষ্কার করেছে, একজন জীবন্ত কোষ আবিষ্কার করেছে, আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কোষ তত্ত্ব, এই সেল থিওরি কে দিয়েছে। যারা আবিষ্কার করেছে তারা আবার তত্ত্ব দেয় না, তত্ত্বের পরে অনেক আবিষ্কার হয়েছে। যে দুজন তত্ত্ব আবিষ্কার করেছেন তাদের দুজনার কি নাম? তাদের দুজনার নাম হচ্ছেন স্নাইডেন এবং সোয়ান। স্নাইডেন এবং সোয়ান। সেল থিওরি বা কোষ তত্ত্ব। কোষ তত্ত্ব, যে কোনো বিষয়ের তত্ত্ব মানে কি? যে কোনো বিষয়ে আমরা যদি তত্ত্ব কথাটা ইউজ করি, তত্ত্ব কথাটা ব্যবহার করি, তাহলে আমরা যেটা পাবো সেটা কি? একটা বিশেষ জ্ঞান পাবো। তো এই সেল থিওরিতে কে কে ভদ্রলোকের কি নাম দুজনার? স্নাইডেন এবং সোয়ান। স্নাইডেন এবং সোয়ান 1839 সালে কি বললেন? ওনারা বললেন যে, ওনারা ব্যাখ্যা দিলেন যে, কি ব্যাখ্যা? ওনারা বললেন যে এ পৃথিবীতে প্রত্যেকটা কোষ, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা জীব হয় এক, মানে ওয়ান, অর মোর দ্যান ওয়ান। একটা হলে কি, তাকে বলা হয় ইউনিসেলুলার, এক কোষী। আর মোর দ্যান ওয়ান হলে তাকে কি বলা হয়? মাল্টি সেলুলার, মাল্টি সেলুলার, বহুকোষী।
হয় সেখানে একটা কোষ আছে অথবা সেখানে একাধিক কোষ আছে। একটা কোষ থাকলে সেটা ইউনিসেলুলার, একাধিক কোষ থাকলে সেটা মাল্টিসেলুলার। তাই ওনারা বললেন সেল থিওরিতে কি, প্ল্যান্ট সেল থিওরি দিয়েছেন স্নাইডেন এবং অ্যানিম্যাল সেল থিওরি দিয়েছেন সোয়ান। তারা বললেন যে এ পৃথিবীতে প্রত্যেকটা জীব, অল দ্য লিভিং বিংস, প্রত্যেকটা জীব তার মধ্যে কি হবে, কম্পোজড অফ ওয়ান অর মোর দেন ওয়ান। ওয়ান হলে কি বললাম, ওয়ান হলে ইউনিসেলুলার, মোর দেন ওয়ান হলে মাল্টিসেলুলার। 2 নম্বরে ওনারা কি বললেন, যে সেল ডেভেলপ ফ্রম প্রি এক্সিস্টিং সেল। হোয়াট ইজ প্রি এক্সিস্টিং? প্রি এক্সিস্টিং মানে হচ্ছে একটা থাকবে, অর্থাৎ শুরু বলে কিছু থাকবে, সেই শুরু থেকে আস্তে 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 অর্থাৎ অর্থাৎ মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য কোষ। এই বিষয়গুলো কিন্তু একটু আমাদেরকে মনে রাখতে হবে, একটু বুঝতে হবে। তাহলে আমরা যে কথাগুলো বুঝতে পারলাম, দ্যাট ইজ সেল থিওরি। প্ল্যান্ট সেল থিওরি সেটা কার নামের সঙ্গে যায়, স্নাইডেন, এবং অ্যানিমাল সেল থিওরি সোয়ানের নাম। এবং তাদের সেল থিওরি অনুযায়ী কি বললাম, হয় ওয়ান অর মোর দ্যান ওয়ান, ওয়ান হলে ইউনি, মোর দ্যান ওয়ান হলে মাল্টি। এবং প্রত্যেকটা জীব, প্রত্যেকটা লিভিং বিংস কি দ্বারা গঠিত, প্রত্যেকটা লিভিং বিংস এর মধ্যে, অর্থাৎ প্রতিটা যেখানে প্রাণ আছে সেখানের মধ্যে কি থাকবে, সেখানের মধ্যে কোষ থাকবে, সেল থাকবে। এবং সেল কোথা থেকে ডেভেলপড হবে, একটা আদি কোষ বা একটা প্রি এক্সিস্টিং মিনস একটা মাদার সেল, মাদার সেল। ওকে, এবার এই কোষ তত্ত্বের ব্যতিক্রম কি? ব্যতিক্রম মানে কে কোষ তত্ত্ব মানে না। প্রথম কথা, কোষ তত্ত্ব সেই মানবে না যার মধ্যে মানার ইচ্ছা নাই। গোটা পৃথিবীটা 2 বছর যেটার জন্য থেমে গেল, গোটা পৃথিবীকে যে থামিয়ে দিল, তার নাম ছিল ভাইরাস। এই ভাইরাস যখন তোমার আমার দেহের বাইরে, তখন তার প্রাণ নাই। যখন তোমার আমার দেহের মধ্যে, তখন তার প্রাণ আছে। এখন এই যে প্রাণ আছে আর প্রাণ নেই মানে কি, দেখো ও যখন তোমার আমার দেহের বাইরে, তখন ও ধোঁয়া ধূলিকণার মতো ঘুরে বেড়াচ্ছে। তোমার আমার দেহে যখন প্রবেশ করছে, তখন ওর সংখ্যা বৃদ্ধি। তার মানে দিস ইজ দ্য এক্সেপশনাল কেস, দিস ইজ, এটা যে ব্যতিক্রম কেস। আমাদের শরীরের মধ্যে তখন সে প্রাণ আছে তার, এবং তার প্রাণের মধ্যে কেন ব্যতিক্রম, তার প্রাণ আছে, তার প্রাণ বাইরে একটা আবরণ আছে তার দেহের, আর তার ভিতরের দিকে কি আছে, তার ভিতরে একটা জেনেটিক মেটেরিয়াল আছে। তাহলে বাইরে একটা আবরণ, ভেতরে একটা জেনেটিক মেটেরিয়াল, জেনেটিক মেটেরিয়ালটা কখনো তার ডিএনএ অথবা তা আরএনএ, এনি ওয়ান, এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকে, আর কিছু নাই, আর কিছু নাই। সেই জন্য দিস ইজ এক্সেপশন, আরো ব্যতিক্রম। দেখো একটা কোষের মধ্যে নর্মালি একটাই কোষীয় অঙ্গাণু থাকার কথা, মানে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, এগুলো একটাই থাকার কথা। যদি মোর দেন ওয়ান থাকে সেটা ব্যতিক্রম, অথবা না থাকে সেটাও ব্যতিক্রম। যেমন আমাদের দেহের লোহিত রক্তকণিকা, ম্যাচিওর আরবিসি, এই লোহিত রক্তকণিকার মধ্যে কি হয়, এই লোহিত রক্তকণিকা বা আরবিসির মধ্যে নিউক্লিয়াস অ্যাবসেন্ট। দিস ইজ এক্সেপশন। নিউক্লিয়াসকে আমরা কোষের মস্তিষ্ক বলি, সেই নাই, দিস ইজ কল্ড এক্সেপশন। আর একটা কি হবে, যদি বেশি থাকে, থাকার কথা একটা, একটা কোষের মধ্যে একটাই কোষীয় অঙ্গাণু আছে, তার থেকে অনেকটা বেশি, মোর দ্যান ওয়ান, দিস ইজ কল মাল্টি নিউক্লিয়েটেড সেল। মাল্টি মানে কি, থাকার কথা তার থেকে বেশি, এই মাল্টি নিউক্লিয়েটেড সেল। যেমন হচ্ছে এই সিলেন্ট্রেটা, সিনচিট্রিয়াম, এগুলো ব্যতিক্রম। তাহলে সেল থিওরি বুঝলাম আমরা, আমরা সেল থিওরি বোঝার সঙ্গে সঙ্গে জানলাম প্ল্যান্ট সেল থিওরি কে দিয়েছেন, অ্যানিমাল সেল থিওরি কে দিয়েছেন, সেল থিওরি কি কি ছিল সেটা বুঝলাম। তার সঙ্গে সঙ্গে আমরা যেটা বুঝে গেলাম সেটা হচ্ছে সেল থিওরির ব্যতিক্রম। এই ব্যতিক্রমটা ভেভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, চলো নেক্সট। এরপরে এই যে পাতাটা দেওয়া আছে, এই পাতাটার ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে শুধু মনে রেখো। কি বললাম, শুধু মনে রেখো, বোঝার কিছু নাই। এটাকে মুখস্থ করতে পারো অথবা চোখস্থ করতে পারো। চোখস্থ মানে কি স্যার, চোখস্থ মানে চোখে চোখে রাখা। অর্থাৎ এমন কিছু প্রশ্ন পরে দেখবে আমাদের পরীক্ষার সময় দেখে মনে হয় খুব চেনা চেনা মুখখানি তোমার, কোথায় যেন দেখেছি, কিন্তু আমরা বুঝতে পারি না সঠিক তোর কোন।
এই অভাবে আমরা ভুগি, এই অভাবে আমরা ভুগি, যে বুঝতে পারছি না, বুঝতে পারছি না, বুঝতে পারছি না কোনটা হবে কোনটা হবে। তাই এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটাকে শুধু মনে রেখো, মুখস্থ করো না, চোখস্থ করো। কিরকম মুখস্থ করব? ওই যে স্মলেস্ট সেল, পরীক্ষায় প্রশ্ন আসে পৃথিবীর সব থেকে ক্ষুদ্রতম কোষ কোনটা? মাইকোপ্লাজমা। এখানে প্ল্যান্ট বা অ্যানিমাল কিছু উল্লেখের দরকার নেই, প্ল্যান্ট বা অ্যানিমাল কিছু উল্লেখের দরকার নেই, শুধু যদি বলে স্মলেস্ট সেল কোনটা তাহলেই হবে কে? মাইকোপ্লাজমা। নেক্সট, লার্জেস্ট সেল, অ্যানিমাল সেল। সব থেকে বড় প্রাণী কোষ কোনটা? সব থেকে বড় প্রাণী কোষ কোনটা? দেখো অস্ট্রিচ, এগ অফ অস্ট্রিচ। স্মলেস্ট হিউম্যান সেল, আমাদের দেহের সব থেকে ছোট কোষ। এটা অনেক জায়গায় তুমি প্লেটলেট বা অণুচক্রিকা পেতে পারো অথবা স্পার্মও পেতে পারো, যেটা পাবে সেটাই আনসার। নেক্সট বলছে লার্জেস্ট ইউনিসেলুলার, অর্থাৎ এককোষী প্ল্যান্ট সেল, সেটার নাম বলছে অ্যাসিটাবুলেরিয়া, অ্যাসিটাবুলেরিয়া। নেক্সট, লংগেস্ট, দীর্ঘতম রেমি গাছের তন্তু। ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। ইম্পর্টেন্ট মানে তো এটাই যেটা পরীক্ষায় আসে আমাদের আমাদের কাছে ইম্পর্টেন্টের আর কোনো ডেফিনেশন নাই। নেক্সট, এটাও এটাও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লংগেস্ট হিউম্যান সেল, সেটা হচ্ছে কি নার্ভ সেল। এবং বলে রাখি এই নার্ভ সেল বা স্নায়ু কোষ সারা জীবনে কখনো বিভাজিত হয় না। সারা জীবনে কি অবস্থায় থাকে? সারা জীবনে G0 স্টেজে থাকে বা G0 দশায়, সারা জীবনে কখনো বিভাজিত হয় না। আমরা সেল ডিভিশনে এটাকে আরো বড় করে জানি। তারপরে কি আছে? অ্যানিমাল সেল, যেটা আমরা খালি চোখে দেখতে পাই, সেটা কি? এগ অফ এনি কাইন্ড অফ বার্ড, যে কোনো পাখির ডিম খালি চোখে দেখা যায়। ওকে, তাহলে এই জায়গাটা কি বললাম? এই জায়গাটা শুধু মনে রেখো, শেপ অ্যান্ড সাইজ অফ দ্য সেল, সব থেকে বড়, সব থেকে ছোট, মাঝারি, সব কিছু এই জায়গাতে আছে, যতটা পেরো মনে। চলো নেক্সট। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি টাইপস অফ সেল বা কোষের প্রকারভেদ। তো এই কোষের প্রকারভেদে আমরা যেটা জানবো, কোষকে যে দুটো ভাগে ভাগ করা হয় বা কোষের যে দুটো বিভাজন রয়েছে, সেই বিভাজন দুটো কি কি। তো এই কোষের বিভাজন কি অনুযায়ী? তাদের যে নিউক্লিয়াস এবং তাদের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের ডেভেলপমেন্ট অনুযায়ী কোষকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটার নাম প্রোক্যারিওটিক সেল, আমরা ফোনে পড়েছি না প্রো ম্যাক্স এসব ভার্সন। এই প্রো মানে কি? এই প্রো কথাটার মানে হচ্ছে আদি, আর ক্যারিয়ট কথাটার মানে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে আদি নিউক্লিয়াস যুক্ত কোষ, দ্যাট ইজ প্রোক্যারিওটিক সেল। অর্থাৎ যে সেলের মধ্যে সমস্ত সেল অর্গানেলস বা কোষীয় অঙ্গাণুগুলো ডেভেলপড হয়নি, ডেভেলপড হচ্ছে এমন, দ্যাট ইজ প্রোক্যারিওটিক। আর একটা কি? এই যে প্রোক্যারিওটিক, দেখো এর মধ্যে যে কোষীয় অঙ্গাণুগুলো রয়েছে, এই কোষীয় অঙ্গাণু দেখো নিউক্লিয়াস, এর মাঝে বাইরে দেখো আবরণটাকে বলছি আমরা ক্যাপসুল, কিন্তু প্রত্যেকটা কোষীয় অঙ্গাণুই কি? ডেভেলপিং, অর্থাৎ ডেভেলপড হচ্ছে এমন, ডেভেলপিং। আর ইউক্যারিওট, ইউ কথাটার ইউক্যারিওট, ক্যারিওট তো নিউক্লিয়াস, ইউক্যারিওটিক মানে হচ্ছে আদর্শ। অর্থাৎ এদের নিউক্লিয়াসটা কি? এদের নিউক্লিয়াসটা ডেভেলপড, ডেভেলপড। প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক, আদি, আদর্শ, আদি, আদর্শ। তাহলে আদর্শর মধ্যে কি? সমস্ত কোষীয় অঙ্গাণু কি হয়ে গেছে? সুগঠিত হয়ে, এই যে আমরা আদর্শ নিউক্লিয়াস। প্রোক্যারিওট, উদ্ভিদ, সমস্ত উন্নত শ্রেণীর উদ্ভিদ প্রত্যেককেই কি? প্রোক্যারিওট না ইউক্যারিওট? ইউক্যারিওট। তাহলে প্রোক্যারিওটিক কারা? ধরো কিছু ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া তারা হচ্ছে কি? তারা হচ্ছে তোমার প্রোক্যারিওট। আদি, প্রো, আদি, ইউ, আদর্শ, আদি, আদর্শ। ওকে, নেক্সট। এরপর আমরা জানবো প্রোক্যারিওটিক। তাহলে প্রোক্যারিওটিকের মধ্যে আমরা কি বললাম? যত কোষীয় অঙ্গাণু আছে, সমস্ত কোষীয় অঙ্গাণুগুলো কি?
ডেভেলপিং। যেমন ধরো নিউক্লিয়াস, এই প্রোক্যারিওটিকের নিউক্লিয়াসটা ডেভেলপড হয়নি। এই প্রোক্যারিওটরা ইন জেনারেল ইউনিসেলুলার, এককোষী, ইন জেনারেল মাল্টিসেলুলার হতে পারে, ইউনিসেলুলার, এবং তারা কি প্রিমিটিভ। একদম তারা কি, একদম তারা খুবই প্রিমিটিভ অবস্থায় রয়েছে, তারা ম্যাচিওর নয়, প্রিমিটিভ। এদের ক্ষেত্রে কি কি থাকে দেখো, প্রিমিটিভ নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াসটা কি ডেভেলপিং। সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম মানে কি, কোষীয় যে সমস্ত অঙ্গাণুগুলোর কথা আমরা পড়বো, সেই কোষীয় অঙ্গাণুগুলো কেউ ডেভেলপড নয়, প্রত্যেককে কি, প্রত্যেককেই হচ্ছে ডেভেলপিং। আমরা কি কোষীয় অঙ্গাণু আছে না আছে এগুলোকে পরে আমরা ডিসকাস করছি যদিও। প্লাজমা মেমব্রেন, বাইরে যে আবরণটা আছে, সেল ওয়াল রয়েছে, এই সমস্তগুলো রয়েছে। তবে যেমন ধরো আমাদের একটা অর্গান আছে মাইটোকন্ড্রিয়া, তাদের মধ্যে আছে, ইউক্যারিওটিকদের মধ্যে আছে না প্রোক্যারিওট, ইউক্যারিওটিকদের মধ্যে, আদর্শদের মধ্যে আছে। এই আদিদের মধ্যে তাহলে এই যে কোষীয় শ্বসন, এই কাজগুলো কে কন্ট্রোল করে? এই কোষীয় শ্বসন বা এই কাজগুলো কন্ট্রোল করার জন্য এদের মধ্যে একটা অর্গান থাকে, যে অর্গানটার নাম মেসোজোম। মেসোজোম, মেসোজোম, ঠিক আছে। চলো এগুলো আমরা আস্তে আস্তে ডিসকাস করব। নেক্সট আমরা এবার যাচ্ছি ইউক্যারিওটিক সেল, বা যেটাকে আমরা কি বলি, আদর্শ কোষ। এদের মধ্যে কি কোষীয় অঙ্গাণুগুলো ডেভেলপড, তার মানে এদের দেহে বাইরে একটা সুগঠিত পর্দা থাকবে, পর্দার ভিতরে সমস্ত কোষীয় অঙ্গাণুগুলো সুন্দরভাবে থাকবে। এই পর্দা উদ্ভিদ কোষের ক্ষেত্রে যদি হয় তাহলে সেল ওয়াল, সেল মেমব্রেন দুটোই থাকবে। এবার তুমি বাইরে থেকে ভেতরে যখন ঢুকছো, অর্থাৎ পর্দার ভেতরে সমস্ত কোষীয় অঙ্গাণুগুলো থাকবে। তাদের ক্ষেত্রে বললাম, যদি এটা উদ্ভিদের ক্ষেত্রে হয়। প্রাণীদের ক্ষেত্রে সেল ওয়ালটা থাকবে না, শুধু সেল মেমব্রেনটা থাকবে, শুধু সেল মেমব্রেনটা থাকবে, ঠিক আছে, শুধু সেল মেমব্রেনটা থাকবে। এছাড়াও বাদ বাকি অর্গানেল যেগুলো আছে তার মধ্যে আমরা তিনটে জিনিস মনে রাখবো। কিছু অঙ্গাণু আছে যাদের দেহের বাইরে পর্দা আছে, মেমব্রেন আছে। সেই মেমব্রেন হতে পারে এক পর্দা, হতে পারে দুই পর্দা। এক পর্দা মানে কি, ধরো এটা একটা কোষীয় অঙ্গাণু, এর বাইরে একটা পর্দা আছে। আবার হতে পারে এই কোষীয় অঙ্গাণুটার মধ্যে দুটো পর্দা, তাহলে এক অথবা দুটো পর্দা থাকবে। একটা পর্দা থাকলে তখন সেগুলোকে আমরা বলবো সিঙ্গেল মেমব্রেন বাউন্ড, যেমন পারক্সিজম, ভ্যাকিউল, লাইসোজোম, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, মাইক্রোটিউবিউলস। ডবল মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, নিউক্লিয়াস। অর্থাৎ এদের বাইরে এরকম মেমব্রেন কটা আছে দেখো, একটা, দুটো আছে। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে এই প্রত্যেকটা অর্গান যেগুলো রয়েছে, প্রত্যেকটা অর্গানেলস যেগুলো রয়েছে, এই প্রত্যেকটা অর্গানেল সম্পর্কে জানা, এবং প্রত্যেকটা অর্গানেল সম্পর্কে বিশেষ বিশেষ যে তথ্য আছে সেই বিশেষ বিশেষ তথ্যগুলোকে জানা। প্রথমেই তাহলে আমরা, সরি এটা আরেকবার বলে দিই, প্রোক্যারিওট এর ইউক্যারিওটিকের তাহলে কি জানলাম, আদি, আদর্শ। কে আদি বা কে আদর্শ? নিউক্লিয়াস আদি বা আদর্শ। গল্পটা সবটা নিউক্লিয়াসকে নিয়ে। প্রোক্যারিওটিক, তাদের দেহে যে সমস্ত কোষীয় অঙ্গাণুগুলো থাকে সেগুলো সব কি বললাম, সেগুলো সবই হচ্ছে ডেভেলপিং অবস্থায় থাকে, ডেভেলপিং অবস্থায় থাকে। আর ইউক্যারিওটিকের মধ্যে যেগুলো থাকে সেগুলো সব কি অবস্থায় থাকে, ডেভেলপড অবস্থায় থাকে। ডেভেলপিং অবস্থা আর ডেভেলপড অবস্থা, ঠিক আছে, দুটো মনে রাখবো। তাহলে ইউক্যারিওটিক মানেই কি, ডেভেলপড, আর প্রোক্যারিওটিক মানেই কি, ডেভেলপড হচ্ছে এমন। বলে না ভারতবর্ষের অর্থনীতি, বলে ভারতবর্ষ একটা ডেভেলপিং কান্ট্রি, অর্থাৎ ভারতবর্ষ ডেভেলপড হচ্ছে এমন একটা দেশ। এবারে প্ল্যান্ট সেল এবং অ্যানিম্যাল সেলের একটা তুলনা দেওয়া আছে। এটা যদিও আমরা সেল অর্গানেলস গুলো আলোচনা করার পর যদি এটা করি তাহলে খুব ভালোভাবে মনে রাখার সুবিধা হবে, এটা আমি পরে আসছি। এবার আমরা দেখো
এটা যদি প্ল্যান্ট সেল এবং অ্যানিম্যাল সেল, তো প্ল্যান্ট সেল এবং অ্যানিম্যাল সেলকে যদি আমরা পাশাপাশি রাখি, প্রথম কথা দুজনের স্ট্রাকচারাল একটা ডিফারেন্স আছে, গঠনগত ডিফারেন্স আছে। এবং দেখো এখানের মধ্যে এবার যখন আমরা পড়বো এমন কিছু অর্গানেলস পাবো যেগুলো প্ল্যান্টে আছে অ্যানিম্যালে নেই, আবার কিছু পাবো যেগুলো অ্যানিম্যালে আছে প্ল্যান্টে নেই। আমরা ডিসকাশনটা কমপ্লিট করলেই এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কোনটা কার আছে কোনটা কার নেই। আচ্ছা, এরপর আমরা যেটা পড়ছি সেটা কি, সেটা হচ্ছে এই বিভিন্ন যে আমাদের দেহে যে সমস্ত তোমার কোষের মধ্যে যে সমস্ত অর্গানেলস গুলো রয়েছে সেই অর্গানেলস গুলো সম্পর্কে আমরা পড়ছি, যার প্রথমেই কি আছে সেল ওয়াল। দেখো আমাদের প্রত্যেককে আমরা একটা বাড়িতে থাকি এবং প্রত্যেককে আমাদের বাড়িতে দেখবে কি আছে, আমাদের বাড়ি ধরো এটা আমাদের বাড়ি, নর্মালি কি হয় এই বাড়ির বাইরে একটা প্রাচীর থাকে। প্রাচীরটার কি কাজ, প্রাচীরটা আমাদের বাড়ির শেপ অ্যান্ড সাইজ তৈরি করছে এবং বাড়িতে বাইরে থেকে যেন কোনো আঘাত না হয়, বাইরে থেকে হঠাৎ করে কিছু যেন চলে না আসে সেই বিষয়টাকে কন্ট্রোল করছে। তাহলে এই যে সেল ওয়ালটা বলছি, এই সেল ওয়ালটা কিছুটাই ব্যাপারটা ওরকম, যদিও সেল ওয়ালটা অনলি প্ল্যান্টে থাকে, অ্যানিম্যালে কিন্তু কোনো সেল ওয়াল থাকে না। লিখে নিতে পারো অ্যাবসেন্ট, তার মধ্যে ইন অ্যানিম্যাল, অ্যানিম্যালের মধ্যে তো অনুপস্থিত। এটা সাধারণত সেলুলোজ নির্মিত হয়ে থাকে, পরীক্ষায় প্রশ্ন আসে ফাঙ্গাসেরটা কি নির্মিত, কাইটিন নির্মিত। এক্সেপশন অলওয়েজ ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সামিনেশন, আমাদের পরীক্ষার জন্য এক্সেপশন গুলো গুরুত্ব। এবার আছে ফিচার্স, তাহলে ফিচার্সে কি বললাম, অনলি প্রেজেন্ট ইন তাদের মধ্যে, প্ল্যান্টের মধ্যে। এবার এর যে গঠনটা, অর্থাৎ এই সেল ওয়ালের তিনটে স্তর আছে, প্রাথমিক ওয়াল বা প্রাইমারি ওয়াল, সেকেন্ডারি ওয়াল আর মিডিল ল্যামেলা বা যেটাকে আমরা কি বলি মধ্যচ্ছদা। তো প্রাইমারি ওয়াল কাকে আমরা বলবো, দেখো এই যে দেখছো সেল ওয়ালের স্ট্রাকচার, তাহলে প্রাইমারি ওয়াল মানে আউটার মোস্ট, যেটা সব থেকে বাইরে, তাহলে ভেতরে যে থাকবে সে সেকেন্ডারি, তাহলে বাইরে প্রাইমারি ভেতরে সেকেন্ডারি, তাদের দুজনার মধ্যে মিডিলের থাকা স্বাভাবিক। প্রাইমারি সেকেন্ডারি মানে বিষয়টা কি রকম, বিষয়টা যদি আমরা বলি যে এটা একদম বাইরে দিস ইজ কল প্রাইমারি বা প্রাথমিক, এটা একদম ভেতরে সেটা গৌণ, এদের মাঝে যেটা সেটাকে আমরা কি বলবো, কি বলবো মধ্যচ্ছদা বলবো, মিডিল ল্যামেলা বলবো। তাহলে সেল ওয়াল কাদের কাজ কি, ওই যে বললাম আমাদের বাড়ির পাখিটার যা কাজ সেল ওয়ালের তাই। সেল ওয়াল হলো কি প্রোটেক্টিভ লেয়ার, সব থেকে বাইরে যেটা আছে, সব থেকে বাইরের যে আবরণ, দ্যাট ইজ ওকে। নেক্সট প্লাজমা মেমব্রেন, এটা কি তুমি আর একটা নামেও ডাকতে পারো সেল মেমব্রেন, প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন। এই যে প্লাজমা মেমব্রেনটা, এই প্লাজমা মেমব্রেনটা প্ল্যান্টেরও থাকে অ্যানিম্যালেরও থাকে। তাহলে এখন যদি প্রশ্ন পড়ে যে অ্যানিম্যালের দেহের গার্ড কোনটা, অ্যানিম্যালের দেহের বাইরের আবরণ কোনটা, অ্যানিম্যালের দেহের আউটার মোস্ট, অ্যানিম্যাল সেলের সরি আউটার মোস্ট পার্ট কোনটা, তাহলে প্লাজমা মেমব্রেন। আর বলে প্ল্যান্ট সেলের আউটার মোস্ট পার্ট কোনটা, প্ল্যান্ট সেলের আউটার মোস্ট পার্ট হচ্ছে কি বোথ সেল ওয়াল, সেল ওয়ালটা। এবার সেল ওয়ালের ভেতর তার কি থাকে, সেল মেমব্রেন, সেল মেমব্রেন থাকে। ওকে, এবার এই যে প্লাজমা মেমব্রেনের কথা আমরা বলছি, এই প্লাজমা মেমব্রেনটা কিন্তু লিভিং ইন নেচার, কিন্তু একটু আগে আমরা যে সেল ওয়ালটা পড়ে এলাম, ওই সেল ওয়ালটা কিন্তু নন লিভিং, ওখানে প্রাণ নাই। ঠিক আছে, তাহলে প্লাজমা মেমব্রেন নরমালি লিপিড এবং প্রোটিন নির্মিত, এবং এরও কি কাজ, এও বাইরের পর্দা, যা পর্দার কাজ এরও তাই কাজ। পর্দার কাজ বাইরে আবরণ তৈরি করা, আকার আকৃতি তৈরি করা, এবং পর্দা স্থির করে দেবে কে ভেতরে ঢুকতে পারবে কে ভেতরে ঢুকতে পারবে না, কে ভেতরে ঢুকতে পারবে কে ভেতরে ঢুকতে পারবে না। ওকে,
দেখো কি আছে ফিচার্স এর প্রথম পয়েন্ট আছে প্লাজমা মেমব্রেন একটা সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। সিলেক্টিভলি পারমিয়েবল মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই সিলেক্টিভলি পারমিয়েবল? পর্দা কত রকমের কথা বলা হয়, একটার নাম ভেদ্য পর্দা, অভেদ্য, একটা অর্ধভেদ্য। ভেদ্য পর্দা কি? ভেদ্য পর্দা মানে যে পর্দা দিয়ে সহজেই ঢুকতে পারা যাচ্ছে। ধরো তোমাদের বাড়ি আমি বেড়াতে গেছি, তুমি বাড়িতে নেই, তোমার মা বাড়িতে আছেন, আমাকে চেনেন না, আমাকে তোমাদের বাড়িতে ঢুকতে দেবেন না, দ্যাট ইজ অভেদ্য। যাকে ঢুকতে দেওয়ার প্রয়োজন নাই তাকে ঢুকতে দেবে না, অচেনাকে ঢুকতে দেবে না, ভাববে অচেনা ক্ষতিকর। ভেদ্য, তোমাদের বাড়িতে আমি বেড়াতে গেছি, তুমি বাড়িতে আছো, আমাকে ঢুকতে দিয়ে দিলে। আর একটা হচ্ছে অর্ধভেদ্য বা প্রবেধক ভেদ্য বা সিলেক্টিভলি পারমিয়েবল। এর বিষয়টা কি? এ যাকে বুঝবে ঢুকতে দেওয়ার প্রয়োজন তাকে ঢুকতে দেবে, যাকে বুঝবে না ঢুকতে দেওয়া যাবে না তাকে ঢুকতে দেবে না। মানে বিষয়টা কিরকম ভালো করে বুঝতে হবে। তোমাদের বাড়িতে আমি গেছি, আমি বাড়িতে নেই, তোমার মা বাড়িতে আছেন, আমার সঙ্গে কথাবার্তা বলে বুঝলেন যে না একে ঢুকতে দেওয়া যেতে পারে, তখন আমাকে তোমাদের বাড়িতে ঢুকতে দিলেন। তার মানে বুঝলেন যে সিলেক্ট করলেন যে না একে ঢুকতে দেওয়া যেতে পারে, সিলেক্ট করে দেখলেন যে না ঠিকঠাক আছে, তখন উনি ঢুকতে, দ্যাট ইজ সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। ঠিক আছে, তাহলে তিন প্রকারের মেমব্রেনের মধ্যে এটা হলো সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। ও যাকে বোঝে ঢুকতে দিতে হবে দেওয়া যাবে তাকে ঢুকতে দেবে, যাকে প্রয়োজন নেই তাকে কোষের মধ্যে থেকে বার করে দেবে। নাম কি? নাম প্লাজমা মেমব্রেন বা নাম সেল মেমব্রেন। ওকে, এই প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেনের গঠন সংক্রান্ত দুটো মডেল আছে, আমাদের ডিটেলস জানার প্রয়োজন নেই। একটার নাম একক পর্দা মডেল বা ইউনিট মেমব্রেন মডেল, আর একটার নাম তরল মোজাইক মডেল বা ফ্লুইড মোজাইক মডেল। যে ইউনিট মেমব্রেন মডেলটা দিয়েছিলেন রবার্টসন, আর ফ্লুইড মোজাইক মডেলটা দিয়েছিলেন ফিঙ্গার এবং নিকলসন। এটা মনে রাখতে হবে। এখন এটার যে মডেল সবথেকে পরিচিত সেই মডেলটাই হলো কি? সেই মডেলটাই হলো সিঙ্গার এবং নিকলসনের দেওয়া মডেলটা। কাজ কি? কাজ হচ্ছে অসমোসিস, ব্যাপন এবং অভিস্রবণ প্রক্রিয়ায় কোষের মধ্যে কে ঢুকবে, কোষের মধ্যে কে বেরিয়ে যাবে, দুটোকে কন্ট্রোল। তাহলে দুটো কথা আমরা বললাম, দুটো কথা কি কি? একটা বলছি ব্যাপন বা ডিফিউশন এবং অভিস্রবণ। তো ব্যাপনটা কি? তুমি ঘরের এক কোণে একটা ধূপ জ্বেলেছো, গোটা ঘরটা ধূপের গন্ধে ভরে গেল, অর্থাৎ বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে গিয়ে সম ঘনত্বে পরিণত হলো, প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন। আর অভিস্রবণ কাকে বলি? অভিস্রবণ প্রক্রিয়ায় একটা পর্দার প্রয়োজন। যে অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে কি হয়? কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে দ্রবণ গিয়ে সম ঘনত্বে পরিণত হওয়ার চেষ্টা করে, এটাকে বলা হয় অভিস্রবণ। তাহলে অসমোসিস এবং ডিফিউশন, ব্যাপন এবং অভিস্রবণ, দুটো টার্ম কিন্তু মনে রাখতে হবে, ব্যাপন এবং অভিস্রবণ। ঠিক আছে, তো ব্যাপন এবং অভিস্রবণ প্রক্রিয়ায় কোষের মধ্যে কে প্রবেশ করবে কে বেরিয়ে যাবে সেটা কন্ট্রোল করছে, এবং যেটা কন্ট্রোল করছে সেটা হচ্ছে যেটা সেল ওয়াল সেল মেমব্রেনের একটা কাজ, সেটা হচ্ছে কি কাজ? বাইরের আকার আকৃতি গঠন করা বা বাইরের আকার আকৃতিকে পর্যবেক্ষণ করা, দেখা কেমন হবে সবকিছু। নেক্সট আমরা চলে আসছি বাইরের থেকে ভিতরের দিকে প্রবেশ করতে। ঠিক আছে, কোষের বাইরে থেকে ভেতর দিকে প্রবেশ করতে। তাহলে কোষের প্রথম বাইরের সেল ওয়াল সেল মেমব্রেন ভেদ করে আমরা চলে এলাম কি? কোষের ভিতর। এই যে কোষের ভিতরের এই যে টোটাল অংশটা, এই কোষের ভিতরে টোটাল অংশটাকে আমরা কি বলি? টোটাল অংশটাকেই আমরা বলে থাকি প্রোটোপ্লাজম। টোটাল অংশটাকে আমরা বলি প্রোটোপ্লাজম। এই যে টোটাল অংশটা প্রোটোপ্লাজম, এই প্রোটোপ্লাজমকে কি দেখুন? বলছে কলয়েডিয়াল স্টেট, এটা থকথকে একটা অবস্থা। এই প্রোটোপ্লাজমকে আমরা বলি জীবনের ভৌত ভিত্তি বা ফিজিক্যাল বেসিস অফ লাইফ। এই প্রোটোপ্লাজম দুটো জিনিস নিয়ে গঠিত।
একটার নাম সাইটোপ্লাজম আর একটার নাম নিউক্লিয়াস। এই সাইটোপ্লাজমের মধ্যে কারা থাকে? সাইটোপ্লাজমের মধ্যেই সমস্ত যে কোষীয় অঙ্গাণু রয়েছে সেই কোষীয় অঙ্গাণুরা থাকে, আর রয়েছে নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে দেখো বলা আছে সাইটোপ্লাজম অ্যান্ড নিউক্লিওপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে কারা থাকে? সাইটোপ্লাজমের মধ্যে সমস্ত পর্দা ঘেরা বা পর্দা না ঘেরা অঙ্গাণুরা রয়েছে, আর নিউক্লিওপ্লাজমের মধ্যে কে রয়েছে? নিউক্লিয়াস রয়েছে। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা আশা করি বোঝা গেছে। তাহলে আমরা কোষের বাইরে থেকে ভেতরে প্রবেশ করলাম, বাইরে থেকে ভেতরে প্রবেশ করে কাকে পেলাম? বাইরে থেকে ভেতরে প্রবেশ করে প্রোটোপ্লাজমকে পেলাম, তার মধ্যে থাকা সাইটোপ্লাজম। ওকে, নেক্সট। এবার আমরা চলে যাব গলগি বডি, তারপর এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, নিউ ভ্যাকিউল, আচ্ছা পারক্সিজম, লাইসোজোম, নিউক্লিয়াস। এগুলো সবই হচ্ছে কোষের বিভিন্ন অর্গানেলস বা কোষের বিভিন্ন অংশ। যেমন আমরা প্রথমেই যেটা জানি, সেটা প্রথমে যেটা শুনবো বা যেটা জানবো সেটা হচ্ছে নিউক্লিয়াস, তারপরে আমরা বাকি অর্গানেলস গুলো এক একে আসছি। এই নিউক্লিয়াসকে আমরা কি বলি? কোষের মস্তিষ্ক বলা হয়, ব্রেইন অফ দ্য সেল। তার কারণ কি? এই নিউক্লিয়াসের মধ্যে ভালো করে বুঝতে হবে, এই নিউক্লিয়াসের মধ্যে কি হচ্ছে? এই নিউক্লিয়াসের মধ্যে কোষের সমস্ত বিষয়, বিপাকীয় বিষয়, জেনেটিক্যাল বিষয় সবকিছু কন্ট্রোল হচ্ছে। কি রকম বিষয়? দেখো, এই নিউক্লিয়াস খুব ভালো করে দেখলে বুঝতে পারবে। দেখো এই নিউক্লিয়াসের কি রয়েছে? এই নিউক্লিয়াসের চারটে অংশ রয়েছে। কি কি অংশ স্যার? চারটে অংশ। কি কি? চারটে অংশের মধ্যে একদম তার বাইরে যে আবরণ তাকে বলা হয় পর্দা। পর্দার কটা লেয়ার? ডবল, 1 2, দুটো লেয়ার। এবার তুমি ভেতরে প্রবেশ করলে নিউক্লিয়াসের মধ্যে যে থকথকে যে অবস্থাটা রয়েছে, এর মধ্যে এই থকথকে অবস্থাটার নাম নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজমের মতো দেখো সরু সুতো রয়েছে, এই যে সরু সুতোর মতো অংশ, এই সরু সুতোর মতো অংশগুলোকে আমরা কি বলি? এই সরু সুতোর মতো অংশগুলোকে আমরা বলি ক্রোমাটিন জালিকা। এই অংশগুলো থেকেই পরবর্তীকালে আমরা ক্রোমোজোমের কথা জানতে পারবো, নিউক্লিয় জালিকা। আর কি রয়েছে? এই যে অংশটা নিউক্লিওলাস। এই হলো চারটে অংশ। অর্থাৎ এই ক্রোমোজোমের মধ্যে থাকা সূত্রাকার যে অংশগুলো আছে, সেই সূত্রাকার অংশগুলো আমাদের কি বহন করছে? আমাদের জেনেটিক্যাল ফিচার্স, জেনেটিক্যাল বৈশিষ্ট্যগুলোকে বহন করছে। এই জন্য কোষের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, সেই অংশের কি নাম? সবথেকে গুরুত্বপূর্ণ অংশের নামই হচ্ছে আমাদের নিউক্লিয়াস। যে নিউক্লিয়াস কি ডবল মেমব্রেন বাউন্ড। কারণ ডবল মেমব্রেন বাউন্ড কেন? এর মধ্যে দুটো লেয়ার থাকে, 2 লেয়ার থাকে, তার 4টে অংশ থাকে। ওকে, এটা হলো এটা হলো নিউক্লিয়াস। যে নিউক্লিয়াস হচ্ছে কোষের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এরপর আমরা চলে আসবো আরো বিভিন্ন অঙ্গাণুতে। যেমন আমরা চলে আসছি কোথায়? যেমন আমরা চলে আসছি এখন গলগি বডি। গলগি বডিতে চলে আসছি। গলগি বডি কাকে বলি, কি করে, কোথায় থাকে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো গলগি বডি যে অর্গানটাকে আমরা বলি, এই অর্গানটা নর্মালি গলগি বডি নামক যে অর্গানটা আছে সেটা অ্যানিমাল সেলে থাকে, সেটা অ্যানিমাল সেলে থাকে। ঠিক আছে, এই গলগি বডি দেখবে আমাদের ধরো মানে চৌরাস্তা, এরকম 4 রাস্তার মোড়। এখানে পুলিশ থাকে কিসের জন্য? দেখো বিভিন্ন দিক থেকে বিভিন্ন গাড়ি আসছে, বিভিন্ন গাড়ি বিভিন্ন দিকে বেঁকে যাচ্ছে, চলে আসছে। তাহলে এদের যে গতিপথ, কোনটা কোন দিকে যাবে, সেটা যদি সঠিকভাবে কন্ট্রোল না করা হয় যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। কন্ট্রোল করছে ওই পুলিশগুলো। ঠিক তেমনই আমাদের দেহ থেকে প্রচুর পদার্থ সিক্রেশন ঘটে, ক্ষরণ ঘটে। সেই ক্ষরণ ঘটা পদার্থগুলো কোন দিকে যাবে, বিভিন্ন এনজাইম, হরমোন, এই সমস্ত কন্ট্রোল করছে এই গলগি বডি। এই কন্ট্রোলটা করছে বলে একে কি বলা হয়? ট্রাফিক পুলিশ অফ দ্য সেল। ট্রাফিক পুলিশ অফ দ্য সেল। এবং এই যে গলগি বডি, এই গলগি বডি নরমালি কি বললাম অ্যানিমালের দেহে থাকে, প্ল্যান্টের দেহে থাকে না।
এবং এই গলগি বডি যদি প্ল্যান্টের দেহে থাকে বা গলগি বডির মতো কাজ করা কোনো অংশ যদি প্ল্যান্টের দেহে থাকে তখন তাকে বলা হয় ডিকটিওজোম। ডিকটিওজোম। ওকে, এবার গলগি বডি তাহলে কি কাজ? একটা পরীক্ষায় খুব প্রশ্ন আসে, লাইসোজোম সৃষ্টিতে কার ভূমিকা? ঠিক আছে, এবার এই যে গলগি বডির কথা আমরা পড়ছি, এই গলগি বডি থেকে যেটা খুব ভালো করে মনে রাখতে হবে, ভালো করে দেখো ছবিটা, এই গলগি বডি নামক অংশটা যেখানে রয়েছে বা গলগি বডির যেখানে অবস্থান তার আশেপাশে যে অঞ্চলগুলো, তার আশেপাশের যে অঞ্চলগুলো, সে পাশে কোনো রকম কোনো অর্গানেলসকে সে রাখতে দেয় না, এই জায়গাগুলোকে বলা হয় জোন অফ এক্সক্লুশন। জোন অফ এক্সক্লুশন। জোন অফ এক্সক্লুশন কেন? কারণ এর আশেপাশে কোনো অর্গানেলসকে রাখতে দেয় না। এই যে পদগুলো দেখছো, এই পদগুলো দিয়েই এগুলো বিভিন্ন দিকে কি হয়ে যায়? বিভিন্ন দিকে চ্যানেলাইজড হয়ে যায়। কারা চ্যানেলাইজড হয়ে যায়? আমাদের দেহে থেকে যেগুলো সিক্রেট হয়, সেই সিক্রেট হওয়া পদার্থগুলো বিভিন্ন দিকে চ্যানেলাইজড হয়ে যায়। দিস ইজ দ্য ফাংশন অফ গলগি বডি। নেক্সট, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, যেটাকে আমরা কি বলি? ইআর, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বা ইআর। প্রথম কথা, ইআর খুব গুরুত্বপূর্ণ নয় পরীক্ষার জন্য, ফুল ফর্মটা একটু মনে রাখলে। এবার ইআর এর যে টাইপস দুটো আছে, টাইপস দুটো একটু মনে রাখতে হবে। প্রেজেন্স অর অ্যাবসেন্ট, উপস্থিতি অথবা অনুপস্থিতি কার? রাইবোজোম। এই রাইবোজোমের উপস্থিতি বা অনুপস্থিতি অনুযায়ী এন্ডোপ্লাজমিক রেটিকিউলামকে দুভাগে ভাগ করা যায়। একটার নাম আরইআর, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, আর একটা হচ্ছে এসিআর বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। তোমার মোবাইলের স্ক্রিনটার কথা চিন্তা করো, ওই মোবাইলের স্ক্রিনটার উপরে যদি চারটি ধুলোর গুঁড়ো ছড়িয়ে দাও, খসখসে হয়ে যাবে তো? নর্মালি খসখসে হবে না? হবে না, খসখসে হয়ে যাবে তো? ঠিক তেমনই এই যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম যে ছবিটা দেখছো, ভালো করে বোঝো ছবিটা, তাহলেই বুঝে যাবে। দেখো এই ছবিটার ক্ষেত্রে দেখো এই যে ব্লু কালারের যে অংশটা দেখছো, দেখো এইগুলোর মধ্যে এই যে রাইবোজোম দানা দানা প্রেজেন্ট আছে। এই দানা দানা যখন প্রেজেন্ট আছে তখন এই অংশটা কি হবে? রাফ। এটা কি বলা হয়? আর আর রাফ এন্ডোপ্লাজমিক। কিন্তু দেখো এই যে গ্রিন পার্টটা দেখছো, এখানে ওই মোবাইলের স্ক্রিনের উপর আর ধুলো নাই, তাহলে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার। এটাকে তুমি কি বলছো? এস ই আর, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। আরিয়ার এবং আরিয়ার এবং আরিয়ার রাফ, এসিআর স্মুথ। রাফ যে হবে বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আমরা যাকে বলবো, সেই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামটা কি করে? প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। তো প্রোটিন সংশ্লেষে কেন সাহায্য করছে? তার কারণ ওর মধ্যে রাইবোজোম উপস্থিত আছে, আর আমরা জানি রাইবোজোম কি বলা হয়? প্রোটিন। ওকে, নেক্সট চলে আসছি কার কথায়? চলে আসবো ভ্যাকিউল কথায়। ভ্যাকিউলের বাংলা কথা হচ্ছে কি? কোষ গহ্বর। আমরা কোষের মধ্যে যে ফাঁকা স্থানগুলোকে দেখতে পাই, সেই ফাঁকা স্থানগুলোকেই আমরা বলি ভ্যাকিউল। আমরা ভাবি ফাঁকা স্থান ফাঁকা, কিন্তু পৃথিবীর নিয়ম অনুযায়ী এই পৃথিবীতে ফাঁকা বলে কিছু হয় না, কোনো স্থান ফাঁকা নয়, সেই স্থানে কিছু না কিছু আছে। এই কিছু না কিছু থাকাটা তিনটে জিনিস থাকতে পারে। একটা থাকতে পারে জল, একটা থাকতে পারে ওয়াটার, একটা থাকতে পারে এয়ার, একটা থাকতে পারে ফুড। তাই একে কি বলা হয়? ভ্যাকিউলকে বলা হয় স্টোরেজ হাউস। স্টোরেজ হাউস। কোষের কি রাখে সে? স্টোর। যদি ওয়াটার স্টোর রাখে তখন তার নাম ওয়াটার ভ্যাকিউল, যদি এয়ার স্টোর রাখে তখন তার নাম এয়ার ভ্যাকিউল, যখন সে ফুড স্টোর রাখে তখন তার নাম ফুড ভ্যাকিউল। আলটিমেট ও কি? স্টোরেজ হাউস অফ দ্য, স্টোরেজ হাউস অফ দ্য কে ভ্যাকিউল বা কোষ গহ্বর, যেটা সিঙ্গেল মেমব্রেন বাউন্ড। সিঙ্গেল মেমব্রেন। ওকে, নেক্সট। তারপরে যেটা রয়েছে দেখো, দুটো অঙ্গাণুর কথা দেওয়া আছে, একটা পারক্সিজম এবং একটা ভ্যাকিউল। এই পারক্সিজমকে বলা হয় সেফটি ভালভ। সেফটি ভালভ কেন বলা হয়? কোষের মধ্যে যদি কোনো অযাচিত চাপ সৃষ্টি হয়, সেই চাপও রিলিজ করে দেবে, তাই সেফটি ভালভ। তো সেফটি ভালভ বলা হয়। তো এই পারক্সিজম কি করে? ফটো রেসপিরেশনে সাহায্য করে। এটা আমাদের জন্য খুব একটা কাজে লাগবে না।
এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে লাইসোজোম, যাকে আমরা কি বলি? আত্মঘাতী থলি। আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ বলা। কেন বলা, কি কারণে বলা এই লাইসোজোমকে আত্মঘাতী থলি? এই লাইসোজোম থেকে কম বেশি 100 রকমের এনজাইম সিক্রেট হয়, যাদের কাজ আমাদের এখনো আবিষ্কার হয়নি সবকিছু। এখনো অনেক লাইসোজোমের এনজাইমগুলোর কাজ আছে যেগুলো টিল নাও এখনো সেগুলো নিয়ে আবিষ্কার চলছে, এখনো সেগুলো আবিষ্কার হয়নি। তো এই যে লাইসোজোম, একে কি বলে? আত্মঘাতী থলি। তার কারণ এখান থেকে খরিত হওয়া এই যে প্রচুর এনজাইম, যে উৎসেচকগুলো খরিত হয়, সেই উৎসেচকগুলো কি করে, যখন কোনো কোষ কাজ করতে পারছে না সেই কোষকেও ধ্বংস করে। তাহলে ভাবো, ও সেই কোষের মধ্যেই আছে, ও এমন কিছু সিক্রেট করছে যেন কোষটাই ধ্বংস হয়ে যাচ্ছে। কোষটা ধ্বংস হলে তো নিজেও ধ্বংস হবে। তাই একে বলা হয় সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি। মোর দেন 100 এনজাইম এখান থেকে খরিত হচ্ছে, মোর দেন 100 এনজাইম। ওকে, লাইসোজোম অলরেডি আমরা ডিসকাস করেছি নিউক্লিয়াস। তারপর কি রয়েছে আমাদের? তারপর আমাদের যেটা রয়েছে দ্যাট ইজ মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া রয়েছে। যে মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলি? মাইটোকন্ড্রিয়াকে আমরা বলি কোষের শক্তি ঘর। এটাও কিন্তু একটা নিউক্লিয়াসের মতোই, দেখো কি, দুটো পর্দা বিশিষ্ট, মানে 2 লেয়ারেরও একটা কোষীয় অঙ্গাণু। ভালো করে দেখো, ভেতরের লেয়ারটায় ভাঁজ। তাহলে ভেতরের লেয়ারটায় ভাঁজ কখন হবে? যদি বাইরের যে লেয়ারটা তার থেকে ভেতরের লেয়ারটা বড় আকৃতির হয়। তাই তাহলে ভাঁজ খেয়ে কি আছে? এই যে আঙুলের মতো ভাঁজ হয়ে গেছে, এগুলোকে বলা হয় ক্রিস্পি, এগুলোকে বলা হয় F1 পার্টিকেল, এগুলোকে বলা হয় ফার্নান্ডেজ মোনান কণা। ঠিক আছে, তাহলে এটাও ডবল মেমব্রেন বাউন্ড। এ কি উৎপন্ন করতে সাহায্য করে? এটিপি প্রোডাকশনে সাহায্য করে। তাই আমরা একে বলি পাওয়ার হাউস অফ দ্য সেল, কোষের পাওয়ার হাউস, শক্তি ঘর। ওকে, শক্তি ঘর বলা হয়। যেটা বলে এলাম আঙুলের মতো ভাঁজ, যেটা বলে এলাম, এই এই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় সেমি অটোনোমাস অর্গানেল, বাংলায় অধ স্বয়ংক্রিয় অঙ্গাণু। তার কারণ নিউক্লিয়াস একটা স্বয়ংক্রিয় অঙ্গাণু, কারণ নিউক্লিয়াস জেনেটিক মেটেরিয়াল তার রয়েছে, সেখান থেকে কি তৈরি হচ্ছে, সেই জেনেটিক মেটেরিয়াল বংশগত বৈশিষ্ট্যকে বহন করছে। কিন্তু হলেও সে অটোনোমাস হলেও এই মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে, যাকে বলা হয় মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, বা মাইটোকন্ড্রিয়ার মধ্যে নিজস্ব আরএনএও থাকে। তো ডিএনএ আরএনএ উপস্থিতের নিজস্ব আছে, এই জন্য একে বলা হয় অধ স্বয়ংক্রিয় অঙ্গাণু বা সেমি অটোনোমাস অর্গানেল। কি বলে? কি বলে? সেমি অটোনোমাস অর্গানেল বা অধ স্বয়ংক্রিয় অঙ্গাণু বলা হয়। এবং মাইটোকন্ড্রিয়া কিসে সাহায্য করে? কোষের শ্বসনে সাহায্য করে, এটিপি প্রোডাকশনে সাহায্য করে, শক্তি উৎপন্ন করে, যে শক্তি থেকে আমাদের সব কাজ চলছে। সেজন্যই ওকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল, কোষের শক্তি ঘর। এবং যেটা আমি একটু আগে মেসোজোমের কথা বলে এসেছিলাম, এই যে মেসোজোমটা প্রোক্যারিওটিক কোষে থাকে, এবং মনে করা হয় যে মেসোজোমটার কাজ, মেসোজোমটার ফাংশন কিছুটা মাইটোকন্ড্রিয়ার মতনই। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার যেমন ফাংশন রয়েছে, কোষের শ্বসনে সাহায্য করে, কোষীয় শ্বসনে সাহায্য করছে। তাহলে এই 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 যে বিষয়টা, এই কোষীয় শ্বসনে সাহায্য করার এই বিষয়টা রয়েছে বলে, কার রয়েছে? এই বিষয়টা রয়েছে বলে মেসোজোমকেও ধরে নেওয়া হয় যে এও কিছুটা ওরকমই কাজ করে চলেছে। কি কাজ করে চলেছে? যে এ কোষীয় শ্বসনে সাহায্য করে। নেক্সট, প্লাস্টিড। পি ফর প্লাস্টিড থাকে কাদের দেহে? মানে পি ফর প্লাস্টিড, পি দিয়ে প্রেজেন্ট ইন কার দেহে? প্ল্যান্ট, উদ্ভিদের দেহে থাকে। ঠিক আছে, প্ল্যান্টের দেহে এটা উপস্থিত। এটাকে কি বলছে? ডবল মেমব্রেন বাউন্ড, প্রেজেন্ট অনলি ইন প্ল্যান্টস। এই প্লাস্টিড শুধুমাত্র প্ল্যান্টের দেহেই থাকে। 3 প্রকারের প্লাস্টিড দেখা যায়। দেখবে বলে গাছের দিকে তাকালে বলে বৃক্ষ তোমার নাম কি? বলে ফুলে পরিচয় বা ফলে পরিচয়। তো বৃক্ষের যে নাম, ফুলে ফলে পরিচয় বলে না। তো এই 3 প্রকারের মধ্যে প্রথমে আছে ক্লোরোপ্লাস্ট। উদ্ভিদের দিকে তাকিয়ে তুমি যেখানেই সবুজ দেখতে পাবে সেখানেই ক্লোরোপ্লাস্ট থাকবে। উদ্ভিদের দিকে তাকিয়ে তুমি যেখানে কালারফুল পার্ট দেখতে পাবে সেখানে ক্রোমোপ্লাস্ট থাকবে।
আর উদ্ভিদের দিকে তাকিয়ে যদি তুমি কোনো কালার দেখতে না পাও তখন সেখানে লিউকোপ্লাস্ট থাকবে। গ্রিন হলে সালোক সংশ্লেষে সাহায্য করবে। কালারফুল পার্ট কি হবে? ফল ফুলের বর্ণ। আর যেটা বর্ণহীন পার্ট এ কি করবে? খাদ্য ফুড মেটেরিয়াল স্টোর করতে সাহায্য করবে। তাহলে প্লাস্টিড 3 প্রকার: ক্লোরো, ক্রোমো, লিউকো। ক্লোরো সবুজ, ফটোসিনথেসিস; ক্রোমো কালারফুল, ফ্রুট ফ্লাওয়ারের কালার; লিউকো কালারলেস, বর্ণহীন, স্টোরেজ। ওকে, এগুলো প্লাস্টিড। নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণুর কথা বলা আছে, যার নাম কি? যার নাম রাইবোজোম। যে রাইবোজোম নরমালি কিসে সাহায্য করে? প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, প্রোটিন সিনথেসিসে সাহায্য করে। এই রাইবোজোম 2 প্রকার, ইউক্যারিওটিকের মধ্যে 80S, প্রোক্যারিওটিকের মধ্যে 70S। এই 80S এর মধ্যে 2টো খণ্ড আছে, 60 আর 40, আর প্রোক্যারিওটিকের 2টো খণ্ড 50 আর 30। এখন প্রশ্ন হলো 60 আর 40 এটা তো যোগ করলে 100 হওয়ার কথা, এটা কি রিজনিং? 100 না হয়ে 80 হচ্ছে, তার কারণটা কি? ধরো তোমার কাছে একটা পেন রয়েছে, এটা পেনের ক্যাপ, ধরো পেনটার দৈর্ঘ্য 10 আর ক্যাপটার দৈর্ঘ্য 2। যখন ক্যাপটা তুমি পেনের মধ্যে পরিয়ে দিচ্ছ তখন কি টোটাল দৈর্ঘ্যটা 12 হবে? না, কারণ এর কিছুটা অংশ এর মধ্যে মার্জ করে থাকবে। ঠিক একই, এই যে একটা বড় খণ্ড, একটা ছোট খণ্ড, এই বড় খণ্ডটা এই ছোট খণ্ডের মধ্যে বেশ কিছুটা অংশ মার্জ করে থাকছে, তাই 60 আর 40-এর যোগফল 100 না হয়ে 80। এখানে 50 আর 30-এর যোগফল 80 না হয়ে 70। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে 70, ইউক্যারিওটিকের ক্ষেত্রে 70 এবং। ওকে, নেক্সট এ কি করে? ইটস হেল্পস ইন প্রোটিন সিনথেসিস, তাই একে বলে প্রোটিন ফ্যাক্টর। প্রোটিন সিনথেসিসে সাহায্য করে। নেক্সট সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোমের কথাটা আমরা আরো বেশি করে জানবো সেল ডিভিশনে, কোষ বিভাজনে জানবো। এই সেন্ট্রোজোম কি হয়? অ্যাকচুয়ালি বেমতন্তু গঠন করতে সাহায্য করে এবং এটা অ্যানিম্যাল সেলের মধ্যেই থাকে। এবার এটা সেল ডিভিশনের সময় বেমতন্তু গঠনের বিষয়টা আমরা পরে সেল ডিভিশনের ক্লাসে নিশ্চিত আলোচনা করব। ওকে, এরপর আছে সেল ইনক্লুশন। সেলের মধ্যে এই সমস্ত কোষীয় অঙ্গাণু যেগুলো আমরা ডিসকাস করলাম, এই কোষীয় অঙ্গাণু ছাড়াও আর যে সমস্ত অঙ্গাণুগুলো রয়েছে, বিভিন্ন রকম নির্জীব বস্তু আছে, নন লিভিং, তাদেরকে আমরা সেল ইনক্লুশন বলি। এইখান থেকে 2টো পয়েন্ট খুব পরীক্ষার জন্য KKI কোটি কোটি ইম্পর্টেন্ট: সিস্টোলিথ, র্যাফাইট। এই কচু খেলে গলা খুসখুস করে, এই যে বিষয়গুলো। তো এই সিস্টোলিথ আর র্যাফাইটে পরীক্ষায় পড়ে সিস্টোলিথ কি দ্বারা তৈরি? দেখো, সিস্টোলিথটা সি দিয়ে, ক্যালসিয়াম কার্বনেট ক্রিস্টাল, সব সি। মনে অসুবিধা? তাহলে সিস্টোলিথ কম্পোজড অফ সি সি সি, সিস্টোলিথ সি দিয়ে, বাকিগুলো সি সি, ক্যালসিয়াম কার্বনেট ক্রিস্টাল। আর র্যাফাইট ক্যালসিয়াম অক্সালেট, মানে যেটা সবকটা সি নেই সেটা হচ্ছে র্যাফাইট। এভাবে মনে রাখতে পারো। ওকে, তাহলে আমরা ডিসকাস যেটা করলাম সেটা হচ্ছে এই 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 সেলের যে বিষয়টা ডিসকাস করলাম। এবার যদি আমরা প্রাণী এবং উদ্ভিদ কোষকে পাশাপাশি রেখে আলোচনা করি, যেটা আমি বলেছিলাম শেষে করব, তাহলে আমরা কি পেলাম? এতক্ষণ ধরে এইটুকুনি কনক্লুশনে পৌঁছালাম যে কিছু সেল অর্গানেলস আছে যেগুলো শুধু প্ল্যান্টেই থাকে, অ্যানিমালে থাকে না, যেমন প্লাস্টিড, যেমন সেল ওয়াল। এমন কিছু কোষীয় অঙ্গাণু আছে যেগুলো অ্যানিমালের থাকে, প্ল্যান্টের থাকে না। যেমন অ্যানিমালের থাকে গলগি বডি, প্ল্যান্টের থাকে না। অ্যানিমালের থাকে সেন্ট্রোজোম, সেটা প্ল্যান্টের দেহে থাকে। কারণ এই অ্যানিমাল এবং প্ল্যান্ট যদি আমাদের এখন এই লাস্ট মুহূর্তে ক্লাসের শেষ অংশে জিজ্ঞাসা করা হয় এরা প্রোক্যারিওটিক না ইউক্যারিওটিক, এরা অবশ্যই ইউক্যারিওটিক। আদর্শ ক্যারিওটিক নিউক্লিয়াস। ইট ইজ টোটাল ডিসকাশন অফ সেল। এর বাইরে চাকরির পরীক্ষায় নরমালি প্রশ্ন হয় না। সেলের ডিসকাশন এখানেই শেষ করলাম। ভালো থেকো সকলে।